স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। বুড়িগঙ্গা বাঁচাতে হাজারীবাগ থেকে ট্যানারি সরানো হয়েছে সাভারে। এবার কারখানার বর্জ্যে ঝুঁকির মুখে পড়েছে ধলেশ্বরী নদীও। প্রকাশ্যে বাঁধ কেটে কেমিক্যাল মেশানো পানি ছেড়ে দেওয়া হচ্ছে নদীতে। শিল্পনগরীর পরিশোধন কেন্দ্র সিইটিপি আংশিকভাবে চালু হলো দুর্বল ড্রেনেজ ব্যবস্থা। এসব অবস্থাপনার জবাবে নানা সীমাবদ্ধতার কথা বলছেন প্রকল্প পরিচালক। আজ আমরা আলোচনা করব সাভারের ট্যানারি দূষণ নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চামড়া শিল্প বিশেষজ্ঞ জালালউদ্দিন আহমেদ এবং কলেজ অব লেদার টেকনোলজিসের সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফজলুল করিম। তবে মূল আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ধলেশ্বরীর তীর ঘেঁষে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী। এখানে পুরোদমে কাজ শুরু করেছে ৬৫ ট্যানারি। চালুর পথে আরও শখানেক। তবে খোলা জায়গায় ফেলা হচ্ছে চামড়ার উচ্ছিষ্ট। বুড়িগঙ্গা রক্ষা করতে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে এই ট্যানারি সরানোর কাজ শেষ হয়েছে। তবে আমরা যতটুকু দেখেছি যে ধলেশ্বরীর পাশে যে জায়গাতে চামড়া শিল্পনগরীর ডাম্পিং ইয়ার্ড, সেখান থেকে কিছু সময় আগে মাটি কেটে এই পানি দেয়া হচ্ছে ধলেশ্বরী নদীতে। আমাদের উপস্থিতি টের পেয়ে এটি বন্ধ করা হয়েছে, কিন্তু প্রায় প্রতিদিনই হয়তো এভাবেই ছেড়ে দেয়া হচ্ছে নদীতে পানি। প্রকাশ্যে কাটা হচ্ছে বাঁধ, এখান দিয়েই নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে ট্যানারির কেমিক্যাল মিশানো পানি। কিছু পানি গেছে, ওদিকেও অনেক পানি জমছে, তো এই জন্য কাটে দিতে বলছে। এটা বুঝতে পারে নাই, এই জন্য এখন ট্যানারির লোক আসে নিষেধ করলো, তাহলে এখন বন্ধ করে দিতে বললো। সাভারের চামড়া শিল্পনগরীতে ১২,৫০০ কিউবিক মিটার বর্জ্য পরিশোধনে চালু আছে দুটি সিইটিপি মডিউল। বাকি দুটি চালু হলে শোধন করা যাবে আরও ২৫,০০০ কিউবিক মিটার বর্জ্য। তবে কারখানা থেকে যে লাইনে সিইটিপিতে পানি যাওয়ার কথা, সেখান দিয়ে দূষণ ছড়াচ্ছে শিল্পনগরীতে। যে পানিগুলো সব এগুলো প্রত্যেকটা ট্যানারি পানি। হাজারীবাগে এই অবস্থায় ছিল না। হাজারীবাগে কোনো ট্যানারি পানি রাস্তায় ঢুকে নাই। সোডিয়ামের পানি, ময়লা পানি, ক্রোমের পানি রাস্তায় আসে না, এখানে সব রাস্তায় আসে। এটা অত্যন্ত ভারী একটা শিল্প। বিসিককে আমরা প্রথম থেকে বলে আসছি, বিসিকে এটা দেওয়া উচিত হয়নি। আমরা ব্যবসার আন্ডারে যেতে চেয়েছি, কিন্তু এটা বিসিককে দিয়েছে। এরা আসলে এত এক্সপার্ট নাই। এসব অব্যবস্থাপনা নিয়ে বিসিকের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকলেও নানা সীমাবদ্ধতার কথা বলছেন প্রকল্প পরিচালক। আমরা বর্জ্যগুলো আমরা যতটা সম্ভব আর কি আমরা এটা গ্রহণ করা হচ্ছে, তবে কিছু সমস্যা থাকবে, সেগুলোর ভিতরে আমাদের কাজটা করতে হচ্ছে। বুড়িগঙ্গা রক্ষায় হাজারীবাগ থেকে আদালতের রায়ে সাভারে যান ১৫৫ ট্যানারি মালিক। নাম পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী হলেও এবার ট্যানারির বর্জ্যে ঝুঁকির মুখে পড়ছে ধলেশ্বরী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমার আলোচনা। জালালউদ্দিন আহমেদ এবং ডক্টর মোহাম্মদ ফজলুল করিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব আহমেদ, আপনার কাছে প্রথম শুরু করতে যাচ্ছি। আমরা যে প্রতিবেদন দেখলাম, বেশ দুঃখজনক পরিস্থিতি আমরা দেখলাম। মূলত যে উদ্দেশ্য নিয়ে হাজারীবাগ থেকে ট্যানারি সরানো হলো সাভারে, মূল যে অভিযোগ ছিল যে দূষণ বন্ধ করতে হবে, সেই দূষণ এখানেও হচ্ছে। বুড়িগঙ্গা, আমরা বলছি বুড়িগঙ্গা নদী নষ্ট হয়েছে মূলত হাজারীবাগ ট্যানারির কারণে। আরেকটি নদী ধলেশ্বরী এসে নষ্ট হতে যাচ্ছে। কেন এই অব্যবস্থাপনা? কেন? আসলে রিপোর্টেই কিছুটা বলা আছে যে আপনার ভাইস চেয়ারম্যান বোধহয় মিস্টার নান্নু সাহেব বললেন যে বেসিক অপারগ, তারা দে আর নট এক্সপার্টিস। কিন্তু তারা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাদের জোশেই তারা চলছে। তারা বুঝতে চাচ্ছে না যে তারা পারছে না। আর বুয়েটকে যে কাজগুলো তারা দিয়েছে, বুয়েট তো এই ব্যাপারে অ্যাকোয়েন্টেড না, এই ব্যাপারে তারা ধারণা তাদের নেই। তো সেখানে যাদেরকে দিয়ে করানো দরকার ছিল, এখন তো আইলেট হয়েছে, ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটি লেদার কলেজ যেটা ছিল, পেশাজীবী লোকজন বা এক্সপার্টিস ছেলে পেলে তারাই বেড়েছে। তাদেরকে দিয়ে যদি একটা গ্রুপ করে এটা কাজটা আপৎকালীনভাবে করতো, এবং পরবর্তীতে আমি তো গত অনুষ্ঠানে ওটা বলেছি, একটা শক্তিশালী টেকনিক্যাল টিম থাকতে হবে যারা এগুলো দেখবে। ইভেন এখন যে ডিসপোজালটা হচ্ছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে, আমরা শুনছি বা দেখছি, আমরা ভিজিট করছি কয়েকবার। কতটুকু হচ্ছে, মানে সব সময় এটিভি চালু থাকছে কিনা, কি ট্রিটমেন্ট হচ্ছে, কতটুকু ডিসপোজালের মাত্রাটা কি, এটা কোনো রিপোর্ট আমরা পাইনি, আমরা চেয়েও পাইনি তাদের কাছ থেকে। আচ্ছা, তো সুতরাং আমরা এখন অন্ধকারে আছি। তারপরে আরেকটা শ্রুতি শুনলাম, স্থানীয় লোকজনের আমরা সাক্ষাৎকার নিয়েছি, তারা বলছে স্যার দিনের বেলায় ওরা পানি ছাড়ে না, রাত্রে গভীর রাত্রে সব পানি ছেড়ে দেয়, সিইটিভির পানিগুলো। অর্থাৎ পানি মানে ওই ময়লা আবর্জনা অ্যান্ড এফ্লুয়েন্ট যেগুলো আছে, তাতে স্লাজও আছে, টিডিএস তো আছেই, এসএস আছে, সব কিছু আছে, ওই মিশ্রিত হয়ে নদীটাকে শেষ করে দিচ্ছে।
ধন্যবাদ ডক্টর জনাব আহমেদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর করিম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আশা নিয়ে আমরা সাভারে গেলাম হাজারীবাগ থেকে, মূলত হচ্ছে একটা চমৎকার পরিবেশ বান্ধব একটি ট্যানারি শিল্প এলাকা গড়ে উঠবে, সেটা বোধহয় হচ্ছে না। এই সমস্যার কারণ কি? জনাব আহমেদ বলছিলেন যে এখানে সত্যিকার অর্থে যারা টেকনিক্যাল মানুষ, যাদের থাকা উচিত ইন্ডাস্ট্রি, তাদের সম্পৃক্ততা কম। তাহলে কি এই গড়ায় আসলে গড়াতে হয়ে গেল? এটা একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, কারণ এর আগে কখনো আমাদের বাংলাদেশে সিটিপি প্যাটার্ন, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট প্ল্যান্ট তো আছে, বড় আকারে আপনি ধরুন এটা 2200 কিউবিক মিটার ওয়াটার ওয়েস্ট ওয়াটার ম্যানেজ করা, সে চারটিখানির কথা নয়। আচ্ছা, আমি যখন ফিজিক্যালি দেখতে গেছি তখন দেখেছি যে বিষয়টা যে অথরিটি করুক, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু এই চ্যালেঞ্জটাকে ফেস করার জন্য যে ধরনের আরেকটু স্ট্রং টেকনিক্যাল পাওয়ার প্রয়োজন ছিল, আরেকটু যারা এই লেদারের সাথে সম্পৃক্ত, যে তারা জানে যে এই লেদার থেকে কি ধরনের ওয়াটার বেরিয়ে আসতেছে, সলিড ওয়েস্ট বেরিয়ে আসতেছে, এটা কোন কাজে লাগবে কি লাগবে না, এটা ডাম্পিয়ার্ডে যাবে না এটা ডাইরেক্টলি কোথাও কোনো কাজে লাগানো যাবে, এগুলোরও কোনো আপনার প্ল্যান সে অর্থে পাওয়া যায় নাই। এই পানিটাও যেটা ওয়েস্ট ওয়াটার আমরা বলতে চাচ্ছি, ওখানেও অনেক গোড়ায় গলদ রয়েছে। যেমন টিডিএস, কি পরিমাণ টিডিএস থাকবে, টোটাল ডিজলভ সলিড, এটা তাইলে আপনার 5 বছরেই দলেশ্বরী ওইটা চর পড়ে যাবে, দলেশ্বরী নদী আর থাকবে না। আমি পানি বাদ দিলাম, পানি দূষণ বাদ দিয়েও, কারণ ওটার সলিড ওয়েস্টও নদীর নাব্যতাকে রিডিউস করে দেবে। তো সেক্ষেত্রে ধরুন স্যালাইন, আমরা চামড়া যখন করি, কিউরিংয়ের সময় লবণ ব্যবহার করি, লবণের পানিটা কোথায় যাবে, লবণের মাত্রা বাড়বে। এবং ইভেন যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ইয়েগুলো আছে, রেলিং, ব্লেড, এগুলো সব রাস্ট ধরে উইদিন ইয়ার যাবে না, অলরেডি রাস্ট পড়েই গেছে। আপনি যদি ফিজিক্যালি যান দেখবেন যে উপরে গেলে এটা হাতল ধরা যায় না। তো ফলে এটা এমন, যদিও বলা আছে এসএস স্টিল দিয়ে করার কথা, কিন্তু করা হয়নি। এটা আমাদের এই চ্যালেঞ্জ আকারে না নিয়ে আমরা আরো বেটার কি করতে পারি, তো আমার মনে হয় ওই দিকটা অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। ধন্যবাদ ডক্টর করিম। আমি ফিরে আসবো। জনাব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি, তাহলে বলা হচ্ছে যে আমাদের রিপোর্টে দেখলাম যে ড্রেন থেকে আসলে বর্জ্য সরাসরি ইটিপিতে না যেয়ে যাচ্ছে নদীতে। এটা কেন? এটা তো হওয়ার কথা না, কারণ সবাই তো একমত যে বর্জ্যটা আসবে ইটিপিতে আসলে ট্রিটমেন্ট হয়ে তারপরে এটা বের হয়ে যাবে। এটার কারণটা কি? ইটিপি সবসময় চালু থাকছে না, নাকি বাড়তি খরচ বহনের আগ্রহী না, কোন সমস্যা? এটা কারণটা কোথায়? থ্যাংক ইউ ভেরি মাচ। এটার কারণ অ্যাকচুয়ালি যে টেকনিক্যাল এক্সপার্ট ওখানে নিয়োজিত আছেন অফিসিয়ালি, ওনারা কিন্তু এই বিনিময়ে পয়সা নিচ্ছেন, উনি জবাব দিতে পারবেন। কারণ যে পাইপিং এখানে 200 mm এর পাইপ দিয়ে এটা ডিসপোজ করার কথা, আচ্ছা, তো সেখানে একটা ছোট চিকন পাইপ দিয়ে তারপরে লম্বা করে দূরে ফেলে দিয়েছে, সেই পাইপ দিয়ে এই ফ্লোটা ক্যারি করতে পারবে না, এই গ্র্যাভিটি ফ্লো এটা সহ্য করতে পারবে না, নিতে পারবে না। সুতরাং ড্রেন কেটেই তাকে বার করতে হবে। অর্থাৎ টেন্ডার শিডিউল অ্যান্ড স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা বুয়েট দেখছে, এবং বেসিক এটা ম্যানেজমেন্টে আছে, তারা ঠিক মতো করছে কিনা। থার্ড পার্টি কোথায়? এবং ট্যানারি মালিকরা তো দাবলানির মধ্যে আছে, কোর্ট থেকে অর্ডার দিয়েছে ভাগ, সে ভাগের মধ্যেই তারা আছে। তো তারা ওই ট্যানারি শত কোটি টাকা ইনভেস্ট করে ট্যানারি করবে, না ওগুলো দেখবে, না নিজে বাঁচবে, এমন একটা অবস্থা এদের, মানে একটা এতিমের মতো চলছে এই সেক্টরটা। এটা দেখবে কি আমি বুঝতে পারছি না। ডক্টর করিম, তাহলে এর ওয়ে ফরওয়ার্ডটা কি হতে পারে? এখন কি করা যেতে পারে? কারণ আমরা যে উদ্দেশ্য আসলে হাজারীবাগ থেকে সাভারে যাওয়া হয়েছিল, সেই উদ্দেশ্যই তো আসলে ব্যর্থতা বিষয়টা একটা জটিল অবস্থায় পড়েছে। এক গ্রুপ ইন্ডাস্ট্রি যাদের অ্যালাউ করা হয়েছে, আরেক গ্রুপ যাদের অ্যালাউ করা হয় নাই, এবং যারা অলরেডি প্রোডাকশন শুরু করেছে তারাও ওয়াটার এর ডিসচার্জ করবে কোথায়। ওদেরকে বলা হয়েছে তোমরা এই দিকে ফ্লো করো, এর ফ্লো যাবে, কিন্তু তাদের কোনো ফ্লো মিটারও নাই কতটুকু ফ্লো যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে চ্যালেঞ্জ আকারে নিয়ে
আর কি কি এডিট করলে আমরা একটা কুইক সলিউশন পাইতে পারি। এটা টেকনিক্যাল কমিটি হোয়াট এভার মেবি দি আপনার কে কে থাকবে না থাকবে, এই ধরো একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছে, ওখানে কেউ কেউ কাজ করতেছে, কিন্তু ওই কাজটুকু আরো বেটার ওয়েতে করার জন্য সাজেশন দিয়ে গভর্নমেন্টকে আর্জেন্টলি আরেকটা নতুন প্রজেক্ট লঞ্চ করতে পারে। আমি কিছুদিন আগে এক ইফতার পার্টিতে আমি আমাদের শিল্প সচিব মহোদয়কে বলেছি, স্যার এটা একটু করতে হবে, নতুন করে কিছু এডিশন করে কি করে আর বেটার ওয়েতে আমরা ম্যানেজ করতে পারি। কারণ এটা চ্যালেঞ্জ, হাজারীবাগে আমরা চ্যালেঞ্জ ফেস করে নেই, ডাম্প করে দিয়েছি, ট্রেন লাইন করা আসছে চলে গেছে, কিন্তু এটা তো ওইভাবে না। এটা আমি নদীটাকে ওপার গিয়েও দেখেছি যে নদীটা কতটা পলিউটেড হচ্ছে। তো এইটা আমি অলরেডি জালাল সাহেব বলেছেন যে পলিউশনের কথাটা, পলিউশনটা একবারে অ্যাভয়েড করা যাবে না ইমিডিয়েটলি। এটাকে একটু কিছুটা ব্রিদিং টাইম দিতে হবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও, কারণ তারা অন মুভ, এই অন মুভের সময় তারা এত দিকে ডিটেইলিং করে যাওয়াটা খুবই কঠিন কাজ। ধন্যবাদ। আমরা নেব একটি বিরতি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি সাভারের ট্যানারি দূষণ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চামড়া শিল্প বিশেষজ্ঞ জালালউদ্দিন আহমেদ এবং কলেজ অব লেদার টেকনোলজিজের সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফজলুল করিম। জনাব করিম এবং জনাব আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আহমেদ, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা প্রতিবেদন দেখেছি, বলা হচ্ছে এ পর্যন্ত 65টি কারখানা নতুন এলাকা সাভারে শুরু করেছে, নতুনভাবে পুরোপুরি কাজ করছে এবং চালু আছে আরও প্রায় 100টির মতো কারখানা আসবে। অর্থাৎ এখন বলা হচ্ছে যে যেটা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেটা করা হচ্ছে, সেটা দুটো মডিউল চালু আছে। তো আমরা আশা করছি যখন অন্যগুলো আসবে, অন্য ফ্যাক্টরিগুলো আসবে, তখন পুরোপুরি মডিউল চালু হবে। কিন্তু মূল যে সমস্যা হচ্ছে যে এই সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান থেকে ঠিকমতো যে বর্জ্য সেটা পরিশোধিত হচ্ছে কিনা, তার কোনো মনিটরিং ব্যবস্থা আছে কিনা এবং এটা আসলে প্রকাশ করা উচিত কিনা, কেমন সেটারও একটা পারফরমেন্স দেখার বিষয় রয়েছে। এখন অ্যাকচুয়ালি এটা কনস্ট্রাকশন পিরিয়ড, তো এখন জবাবদিহিতা এখানে পর্যায়ে তারা আসে নাই। আচ্ছা, তো সেই ফাঁকেই দুটো মডিউল নিয়ে তারা দুটো মডিউলের 11,000 ক্যাপাসিটি, লোড ক্যাপাসিটি, তো সেই ফাঁকে তারা কাজ করছে এবং সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার কেউ নেই। এবং যারা করছে, যে টেকনিশিয়ান বা ওয়ার্কাররা আছে, তারা মোস্ট অফ দেম আর লেম্যান। তারা ওই মুঠো করে কেমিক্যাল তুলে ওই লিকুইডে ফেলছে, কিন্তু এটা ভলিউমের উপর নির্ভর করে পার্সেন্টেজ ওয়াইজ কেমিক্যাল দিতে হবে, ওজন করে নিক্তি করে দিতে হবে, তবেই নিউট্রালাইজ হবে। তারপরে ব্যাকটেরিয়া কালচার, যে টার্সিয়ারি ট্রিটমেন্ট যেটা অ্যাক্টিভিটি স্লাশ করার কথা হলো, সেখানে কিছুই হচ্ছে না। এবং যে কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে সেই ধরনের কেমিক্যাল ব্যবহার হচ্ছে। কেমিক্যালের ব্যাপারটা আমি যেটা পার্সোনালি দেখেছি, যে ক্রোম রিকভারি, সেন্ট্রাল ক্রোম রিকভারি ইউনিট যেটা করেছে, তারা কস্টিক সোডা দিয়ে নিউট্রালাইজ করছে, ক্রোম প্রিসিপিটেশন করছে। এটা একটা লো কস্ট কেমিক্যাল, এটা দিয়ে ক্রোম রিকভারি কোয়ালিটি ক্রোম বেরিয়ে আসবে না। সেখানে ম্যাগনেসিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড দিয়ে এটা করতে হবে, তাহলে কোয়ালিটি ক্রোম করবে। তারপরে রিকভারির ব্যাপারটা এখনও তারা ওটাতে হাতই দেয়নি, জাস্ট ওই সলিডগুলো নিয়ে স্কুইজ করে সলিড করে তারা ফেলে দিচ্ছে এবং ক্রোম মিশ্রিত সলিড ওপেন মাটিতে ফেলে দিচ্ছে। ওটাই আবার যখন ডাম্পিং হয়ে যাচ্ছে, সেটা আবার ডাম্পিং ইয়ার্ড হচ্ছে। আর ডাম্পিং ইয়ার্ড বলতে কিছু এখন নেই, ওপেন মাঠ। ওই যে একটু আগে দেখালেন না, মাটি কেটে পানি চলে যাচ্ছে, ওটা রাস্তা করে দিচ্ছে, নালা করে দিচ্ছে। তো হাজারীবাগ তো এর থেকে অনেক ভালো ছিল। ডাম্পিং ইয়ার্ড রেডি না করে কেন আসলে এখানে যাওয়া হলো, এই পুরো জিনিসের ব্যবস্থা রেডি না করে যাকে ঠিক হলো কিনা আসলে, এবং ইভেন এইটিপিও কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, মানে অর্ধেক মডিউল রেডি হয়েছে। জি, আমার মনে হয় যে কোর্টকে প্রপারলি অ্যাড্রেস করা হয় না যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইন দ্যাট এরিয়া, দ্য এরিয়া ইজ রেডি অর নট রেডি। এটা মনে হয় যে যদি ফিজিক্যালি কোর্টের তরফ থেকে দেখা হইতো, তাহলে বোধ কোর্ট একটু সময় ব্রিদিং টাইম দিত, যে না তুমি এখনো রেডি করো নেই, অতএব আরো 3 মাস 6 মাস তাদেরকে অ্যালাউ করা দরকার। রাইট। কিন্তু তারা না দিয়ে কোর্ট যখন অর্ডার দিয়ে ফেললো,
তখন কোর্টের অর্ডারের বাইরে যেতে হ্যাঁ, কিন্তু মূল সমস্যাটা সেটা হচ্ছে কোর্টের তো আসলে এটা তো আসলে এই প্রজেক্ট প্রায় 15 বছরের প্রজেক্ট। যতবারই আসলে বলা হয় ততবারই মালিক পক্ষ বলছে যে আমরা নিচ্ছি, সময় নিচ্ছি, কিন্তু বা সরকারও বলছে আমরা রেডি আছি, কিন্তু তাহলে কতদিন লাগবে? এটারও তো একটা ডেডলাইন থাকা উচিত ছিল। না, প্রত্যেকটা প্রজেক্টেরই একটা ডেডলাইন থাকে। সেটাই, কিন্তু এই প্রজেক্ট আপনিও জানেন যে কিভাবে দীর্ঘায়িত হয়েছে বছর পর বছর। এটা একটা শর্টকামিং যে আপনি যদি একটা প্রজেক্ট ডাইরেক্টর স্প্যান চিন্তা করেন কতটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করছে এবং ফান্ড রিলিজ কি পরিমাণ হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো লক্ষ্য করা প্রয়োজন। ধরুন সিটিপির করতে গিয়ে যে অভিজ্ঞতাটা প্রয়োজন ছিল, এটা তো মোটামুটি অনেক ওনার বিভিন্ন দেশে ভিজিট করেছে, আমাদের জালাল সাহেবও ভিজিট করেছে, আমি আমার প্রেক্ষিতে আমি ভিজিট করেছি, তারা কীভাবে হ্যান্ডেল করছে আন্তর্জাতিক পর্যায়ে দেখেছি এগুলো। তো এই লেসন আমরা আমাদের এখানে ঠিকমতো প্রয়োগ করতে পারিনি, এটা একটা ব্যর্থতা। আর যে বললেন না যে 65টা ইন্ডাস্ট্রি রান করছে, আরো প্রায় 100টি আসবে। আচ্ছা, ইন্ডাস্ট্রিগুলো রান করছে কিন্তু কি স্ট্যান্ডে? আপনারা বাইরে দেওয়া খালি ড্রাম 2টা ঘুরতেছে বা 4টা ঘুরতেছে, ওখানে ওয়েট ব্লু পর্যন্ত হইতে পারে। এখন কুরবানির সাপ্লাই আসতেছে শর্টলি, এই সাপ্লাইটাকে কোথায় হ্যান্ডেল করবে? এখন পোস্তা থেকে হয়, পোস্তায় তো কাছে তো আমরা সংরক্ষণ করে। আচ্ছা, পোস্তা তো ওয়েট ব্লু প্রসেসিং, ওয়েট ব্লু সেটা হবে না সেটা। ধন্যবাদ জনাব করিম, আমি আপনাকে ফিরে আসবো। জনাব আহমেদ, আপনার কি মনে হয় যে তাহলে সামনে যে কোরবানি ঈদ আসবে, কারণ তাহলে কি তখন তো অনেক বাংলাদেশের আসলে অধিকাংশ মূল চামড়া সংগ্রহ হয় এই সময়টাই হয়, তাহলে কি সেই অবস্থা মোকাবেলা করার মতো ক্ষমতা সাভারের ট্যানারি শিল্প? না, এখনই নাই, তার সামনেরটা কি হবে? আমরা 1 মাস পরে, 1 মাস পরে। এখন এটা কোনো মাস্টার প্ল্যানও নাই তাদের কাছে, কি করবে তারা? কারণ একটা চামড়া, কাঁচা চামড়া আপনি সংরক্ষণ করে 90 ডেজ হার্ডলি আপনি রাখতে পারেন, তার কোয়ালিটি রেটোরেট না করে রাখতে পারেন। এখন সেই চামড়াটা 90 ডেজের মধ্যে যে আপনি ওয়েট ব্লু না করতে পারেন, ওয়েট ব্লু করে আপনি 1 বছর ফেলে রাখতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু ওই কাঁচা চামড়াটা কোথায় রাখবেন আপনি? আপনার কোরবানি গোটা বাংলাদেশের চামড়া যেটা আসে 60 থেকে 70 লক্ষ গরু বাছুরের চামড়াই আসে, তার কোরবানিতেই আসে 30 লাখ, 50%, প্রায় 50% আমাদের চামড়া সংগ্রহ হয়। আর পোস্তার কথা বলছেন, পোস্তা সেন্ট্রাল আড়ত হতে পারে বাংলাদেশের, কিন্তু পোস্তার ধারণ ক্ষমতা সারা বছরে 15-20 লাখ, সারা বছরে। আচ্ছা, তো সুতরাং পোস্তা এই কোরবানির চামড়া ধারণ করতে পারবে না, এটা অলিতে গলিতে ডাম্পিং হয়ে পড়ে থাকবে। আগে তো হাজারীবাগে ঢুকতো, এখন তো তাও ঢুকবে না, হয়তো ওখানে যাবে, কিন্তু ওখানে জায়গা কোথায়? রাস্তাঘাট তো দেখলেন পানিতে সয়লাভ হয়ে পড়ে আছে, তাও পচা পানি, এগুলো কিন্তু আনট্রিটেড পানি। তো সেক্ষেত্রে আর আপনি কথায় কথায় যেটা বলছেন যে 16 বছর হয়ে গেল, 17 বছর, আরো 17 বছর যাবে, কিছু হবে না যতক্ষণ না পর্যন্ত প্রশাসন শক্ত না হবে। এটা কিন্তু মালিকদের কোনো দোষ আমি দেখছি না। আচ্ছা, মালিকদের খালি দাবলা ছেঁড়া, সরকারি চেয়ারে বসে থেকে। যারা প্রশাসনে আছে, যারা প্রজেক্ট ডাইরেক্টর থেকে প্রজেক্ট অফিস আছে, তারা নট ক্যাপেবল টু কোপ দ্য সিচুয়েশন, এইটা ভাবতে হবে আমাকে। এবং গভর্নমেন্টের উচিত এটা আলাদা আইডেন্টিটি দিয়ে একটা শক্ত প্রশাসক বসিয়ে এটা ইমিডিয়েট একটা প্ল্যান করতে হবে। তাছাড়া হবে বিড়ালে গলা ঘন্টা বাঁধবে কি সেই অবস্থা। আসলে এই অব্যবস্থাপনা যে কোনো সরকার পরিচিত প্রতিষ্ঠানে আমরা দেখে থাকি। তাহলে কি এই সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান যে পুরো পরিচালনা কি একটি বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হচ্ছিল, বা অথবা মালিকরা নিজেরাই এটা করা উচিত ছিল কিনা? এটা আছে, প্রকল্পে আছে যে রান করার পরে প্রাইভেট কোম্পানিকে বা মালিকরা চালাবে। তো এটা এর আগেই যদি ডেড হয়ে যায়, এর মেশিনারি যদি কলাপস করে যায়, যে কেমিক্যালস যাইতেছে এখন ওই রেটে যদি যায়, তাহলে দেখা যায় যে ওইটার এই আপনার লাইফ, একটা প্রজেক্ট সিটিপির লাইফের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো এড করতেছে, ওগুলো আর লাইফ থাকবে না, ওগুলো রাস্টেড হয়ে এমনি পড়ে থাকবে, ওগুলো দিয়ে কাজ করা যাবে। এবং সম্ভাব্য কাজ করার জন্য যে স্ট্রেংথ প্রয়োজন, যেই মানসিকতা প্রয়োজন, সেটা এড করা প্রয়োজন। আমি বলি না যেটা হয় নাই, এটাকে বলতে চাই যে মডিফাই করে এটাকে আপডেট করেন, আপগ্রেড করে এটা কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাটলিস্ট 10 বছর চলবে, সেই ব্যবস্থা করার জন্য আমার প্রশ্ন। ডক্টর করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে। জনাব জালালউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা নিশ্চয়ই কথা বলবো। তো আমরা আশা করব যে অব্যবস্থাপনা নিয়ে এখনো সাভারের ট্যানারি শিল্প চলছে, সেই অবস্থাপনা দূর হোক এবং সত্যিকার অর্থে যে লক্ষ্য নিয়ে, মূল লক্ষ্য নিয়ে এই হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করা হচ্ছিল সাভারে,
সেই লক্ষ্য অর্জিত হোক, অর্থাৎ দূষণমুক্ত ট্যানারি শিল্প বাংলাদেশে গড়ে উঠুক। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।